28 দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল 9 দফা, যা পরবর্তীতে 1 দফায় রূপান্তরিত হয়েছিল। সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। এই জন্য 6টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 2 মাসের অধিক কাল যে কাজ ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। পরবর্তী সরকারের হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সরকারের প্রধান উপদেষ্টাগত নির্বাচনের যে টাইমলাইন ছিল, জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে শুরু থেকেই। আপনারা জানেন, আমাদের মাননীয় আমির জামাত অনেক আগ থেকেই নির্বাচন সম্পর্কে জামাতের স্ট্যান্ড পরিষ্কার করে বলেছে। বিশেষ করে 16 এপ্রিল 2025 সালে তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন যে এই নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে হতে পারলেই সবচেয়ে উত্তম হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তারই ঘোষণার আগে বাংলাদেশের যে রাজনীতি ইতিহাস আছে, সেখানে কতিপয় ট্রেডিশন ছিল। সেটা হচ্ছে নির্বাচন তারিখের আগে যিনি সরকার প্রধান থাকেন তিনি মেইন স্টেক হোল্ডার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় মতবিনিময় করে আসছে। এমনকি নির্বাচন কমিশনও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনা করার এই ট্রেডিশন ছিল। আমরা আশা করি নির্বাচন কমিশন সেই ট্রেডিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই ঐতিহ্যকে ব্যত্যয় ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন। এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা কনফিডেন্স এনে যদি এই ঘোষণাটি দিতে পারতেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব ছিল, সংসদের প্রতিনিধিত্বও ছিল। সাদেশে জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং
এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠিত হইতে হবে। এর অতীতেও এই ধরনের সিদ্ধান্তের অনেক দৃষ্টান্ত বাংলাদেশে আছে, দেশের বাইরে তো আছেই। যেমন আপনারা জানেন 1970-এর নির্বাচনের আগে 1959 সালের গণঅভ্যুত্থানের পর 1969 সালের গণঅভ্যুত্থানের পর লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে 70-এর নির্বাচন পরিচালনা করা হয়েছিল এবং সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত গণপরিষদে 1972 সালের সংবিধান অনুমোদন করা হয়েছিল। স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে 10 মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত 75-এর পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ, দেশ পরিচালনা, দল গঠন, সামরিক প্রশাসন থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সহ 75 থেকে 79 সাল পর্যন্ত শাসনকালের গণভোট, অধ্যাদেশ জারি এবং এই অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা আরোহণ ও দশ পরিচালনার মতো বৈধতা দিয়েছিল, যা পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে। আপনি এটা জানেন যে একটা হানা ভোট হয়েছিল জিয়াউর রহমানের সময়, যেখানে 90-র বেশি ভোট কাস্ট হয়েছিল। এরপরে 1990-এর গণঅভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও তার আইনি ভিত্তি না থাকায় এই রূপরেখার অন্যান্য বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। সুতরাং এটা খুব স্পষ্ট যে অতীতের এ সমস্ত নজিরের পর জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং এটা সহজ করে এটাকে আইনি ভিত্তি দেওয়া সম্ভব। এবং আমি আবার রিপিট করতে চাই যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে। সরকার বলেছে যে কমিশন, তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য এবং সেই রিফর্মের ভিত্তিতে নির্বাচন হবে। এটা জাতির প্রতি আজকের প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ছিল, আপনারা জানেন। সুতরাং এই দাবিকে আমরা আবার রিটার্ট করতে চাই, গুরুত্ব দিয়ে বলতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম না হলে পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোষরদের মুক্ত করতে হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের আপামর জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। এমত অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লিখিত জন আকাঙ্ক্ষার